শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 2 থেকে 2.2 অনুশীলনের কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। এই গাণিতিক সমস্যার সমাধান করার পরে তোমরা যদি এই গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে দেখো, তাহলে আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান ভালোভাবে করতে পারবে। তো অঙ্ক করার আগে তোমাদেরকে যে জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হবে বা যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেগুলো হচ্ছে বেসিক ধারণা। তো প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করার আগে তোমাদের সেই বেসিক ধারণাগুলো তোমাদের ভিতরে থাকতে হবে। যদি তোমাদের বেসিক ধারণা না থাকে তাহলে তোমরা কিন্তু অঙ্ক ভালোভাবে করতে পারবে না। আর এই বেসিক ধারণা তোমরা পাবে অধ্যায়ের শুরু থেকে নিয়ে কিছু পৃষ্ঠা তোমরা দেখবা, যেগুলোতে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করা যায় সেগুলো সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া থাকে। তো যাই হোক, এখন আমি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যাচ্ছি। তো এখানে দেখো বোর্ডে 10 নম্বর আমাদের গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, যেখানে বলা আছে যদি a সেট সমান 3 4, b সেট সমান 2 4 এবং x belongs to a, অর্থাৎ x হচ্ছে a এর সদস্য, y belongs to b, y হলো b এর সদস্য, তাহলে x belongs to a, y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো আমাদের এখানে যে বেসিক ধারণা সেটা হচ্ছে যে আমরা এই যে অন্যটা নির্ণয় করব, এর আগে আমাকে জানতে হবে যে ক্রস গুণন, আর ক্রস গুণনটার উপর শর্ত আরোপ করলে আমরা অন্যয় পাবো। ক্রস গুণের উপর শর্ত আরোপ করলে আমরা অন্যয় পাবো। তাহলে দেখো এখানে আমাদের শর্ত দেওয়া আছে কি x গ্রেটার দেন y। তো এখন আমরা প্রথমে আগে অঙ্ক করার সময়, তোমরা যখন প্রথম অঙ্ক করবে তখন প্রথমে আগে তুলে নিবে দেওয়া আছে সমাধান দেওয়া আছে a সেট সমান 3 4, b সেট সমান 2 4। আর প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, এখানে যেটা উল্লেখ করা থাকবে এটা প্রশ্ন মতে লিখবে। প্রশ্ন মতে আমাদের কি নির্ণয় করতে বলছে? অন্যয়। তাহলে আমরা লিখবো অন্যয়। এটাকে আমরা আর দ্বারা সূচিত করি। আর হচ্ছে রিলেশনের থেকে আমরা আর নিয়ে এখানে আর দিয়ে আমরা এটা সূচিত করব। তো অন্যয় আর ইকুয়াল টু আমরা লিখবো কত? প্রথমে আগে সেটের চিহ্ন দিয়ে নিবা, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এটা কি হবে? কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ বা ক্রমজোড়, কার্তেশীয় গুণজ সেটে যে উপাদানগুলো আসবে সেগুলো আসবে ক্রমজোড় আকারে। ক্রমজোড়টা কি? দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে প্রথম সেটের উপাদানগুলোকে প্রথমে এবং দ্বিতীয় সেটের উপাদানগুলোকে দ্বিতীয়তে রেখে যে জোড়টি তৈরি করা হবে সেটি হবে আমাদের ক্রমজোড়। যেমন এখানে এ সেট এবং বি সেট, এ সেটের সদস্যগুলো হচ্ছে এক্স, বি সেটের সদস্যগুলো হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর উপাদানগুলোকে প্রথমে রাখবো এবং ওয়াই এর উপাদানগুলোকে দ্বিতীয় রাখবো। তাহলে এক্স এর উপাদানকে প্রথমে রেখে ওয়াই এর উপাদানকে দ্বিতীয়তে রেখে যে সেটটি যে জোড়টি তৈরি হবে সেটাকে বলা হবে ক্রমজোড়। তাহলে আমাদের এখানে আমরা লিখবো কি x, y, এরপর আমরা দিব হচ্ছে সাজ দ্যাট যে এই দুটো কোথায় থেকে আসবে, যেন x আসে আমাদের a থেকে, y আসে b থেকে, y belongs to x belongs to a, y belongs to b, অর্থাৎ x এর সদস্য হবে, y b এর সদস্য হবে, এবং x is greater than y, যেখানে এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল জিনিস। এটাই হলো আমাদের শর্ত, যেখানে x এর মানগুলো হবে y এর মানের চাইতে বড়। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই আমরা প্রথমে প্রশ্নগত অন্যয় আর এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এটা আমরা ক্রমজোড়ের কার্তেশীয় গুণজ সেট তৈরি করার পরে সেখানে আমাদের কনভেনশনটা ফিল আপ করে আমরা এই অন্যয়ের তালিকাটা নিয়ে আসবো।
তো এখন তাহলে দেখো আমাদের এখানে a গুণন কি দিলাম আমরা b, তাহলে এই গুণটাকে বলবো আমরা ক্রস গুণ। তাহলে এখানে আমাদের a গুণন b, এই গুণক সেটটা, এই দুটো সেটের যে উপাদান আছে এই উপাদানগুলোকে প্রথম সেটের উপাদানকে প্রথমে এবং দ্বিতীয় সেটের উপাদানকে দ্বিতীয়তে রেখে আমাদেরকে সাজায় লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ বা ক্রস গুণ। তাহলে 3 দেখো 2 সঙ্গে যাবে, আবার 3 যাবে 4 এর সঙ্গে, তাহলে 3 কাজ শেষ। এবার আবার 4 দিয়ে আমরা 2 কে ধরবো, তাহলে 4, 2, তারপরে 4 দিয়ে 4 কে ধরবে, তাহলে এখানে কি হবে 4, 4। তো দেখো আমাদের এই ক্রমজোড় অর্থাৎ কার্তেশীয় গুণজ সেটের ক্ষেত্রে আমরা যে ক্রমজোড়টা পাইলাম, এই ক্রমজোড়ের আমাদের সদস্য শর্তটা আমরা আরোপ করে দেখি যে যেখানে আমাদের কি বলা আছে x বড় y-টা হবে ছোট। তো তাহলে আমাদের x বড় মানে এই যে 3 এটা বড়, এটা ছোট, এটা ছোট, এটা বড়, সুতরাং এটা হবে না, এটা হবে, এটা হবে, এটাও হবে না। তাহলে আমাদের আমরা লিখতে পারি অতএব নির্ণয় অন্যয় r ইকুয়াল টু কত হবে 3, 2, 4, 2। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার কথাটা লক্ষ্য করো যে এখানে যে কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে, এই শর্ত অনুপাতে আমাদের এখান থেকে রিলেশনটা নিয়ে আসবে। এই যে কার্তেশীয় গুণজের ক্রমজোড়টা হয়েছে, সেই ক্রমজোড় থেকে আমাদের এই শর্ত অনুপাতে যে মানগুলো আসবে, সেই মানগুলো দিয়ে আমরা যে সেটটা তৈরি করব সেটা হবে আমাদের অন্যয় বা রিলেশন। তাহলে আমি এই অঙ্কটি আবার বলছি, দেখো তোমরা প্রথমে যেটা করবে সমাধান লিখবে, লেখার পরে লিখবে দেওয়া আছে দিয়ে আমাদের এখানে যে দুটো সেট দেওয়া আছে সেই দুটো সেটকে উঠাই নিলাম। তারপরে আমাদেরকে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নটা আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে লিখে অন্যয় আর দিয়ে আমাদের লেখাটা সবচাইতে ভালো হবে, সমীচীন হবে, সেই জন্য আমরা আর দিয়ে লিখবো। তারপরে আমরা এটাকে যেভাবে সাজাতে হয় সেটা হচ্ছে এরকম যে ক্রমজোড় নিতে হবে আমাদেরকে, অর্থাৎ x কে প্রথমে রাখবো, y কে দ্বিতীয়তে রাখবো, এবং সেটা হবে x হবে a এর সদস্য, y হবে b এর সদস্য, এবং যেখানে x হবে বড়, y হবে ছোট, আমরা এইভাবে লিখে নিব। তারপরে আমরা কি করব, এখন ক্রস a ক্রস b লিখে আমরা এর সেটের মান, এ সেটের যে সদস্যগুলো আছে সেগুলো আমরা লিখবো, গুণন দিয়ে b সেটের সদস্যগুলো বা উপাদানগুলো লিখবো। লেখার পরে আমরা যখন ক্রস গুণটা করব তখন কি করব, 3 দিয়ে 2 কে ধরবে, আবার 3 দিয়ে 4 কে ধরবে, এইভাবে তোমরা লিখে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবে, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ এগুলো প্রত্যেকটা এক একটি করে উপাদান হিসেবে গণ্য হয়। এই জন্য এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। যদি সেট হয় তাহলে তোমরা জানো যে সেটের যে সেকেন্ড ব্র্যাকেট এটাই হলো মূল কন্ডিশন। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু তোমাদের সেটা কখনোই সেট হবে না। তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এইগুলোকে প্রত্যেকটাকে এক একটা করে উপাদান বোঝাবো। তাহলে এক একটা করে উপাদান বোঝানোর জন্য প্রত্যেকটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিব। এটা এখন এখানে দেখো, এখানে একটা করে ক্রমজোড় আমরা এভাবে তৈরি করে নিব, এবং এই ক্রমজোড় থেকে আমাদের এই কন্ডিশন অনুপাতে আমরা মানগুলো বসে বের করে নিব। তাহলে x বড় y ছোট, এখানে তোমরা লক্ষ্য করবে যে এটা হলো আমাদের x টা হলো 3, এটা হলো x এর ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি, y টা হলো 2, এটা হলো x, এটা হলো y, এটা হলো x, এটা হলো y, এটা হলো x, এটা হলো y। তো দেখো এখানে x y, এখানে x y, এখানে x y, এখানে আছে x y। তাহলে আমাদের কন্ডিশন অনুপাতে দেওয়া আছে x y, তাহলে আমাদের এটা আর এইটা এই দুটো শর্ত পূরণ করে, তাহলে আমরা এই দুটো মানে এই দুটো ক্রমযোগকে আমরা এখানে উঠাই নেব। এই হলো আমাদের রিলেশন। তো আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের গত যে অঙ্ক আমরা করলাম 10 নম্বর আর 11 নম্বর অঙ্ক একেবারে পুরোপুরি একই, কিন্তু দেখো এখানে আমাদের এর জায়গাতে আছে আমাদের c, বির জায়গাতে আছে d, আর এখানে আছে x + 1, এখানে গ্রেটার দেন এর জায়গাতে আছে লেস দেন, আর এখানে আছে y। তাহলে আমাদের অঙ্ক করার প্রসেস একই। তাহলে আমরা প্রথমে এইভাবে লিখবি
সমাধান সমাধান দেওয়া আছে c equal to 2 5 d equal to 4 6 7 এরপরে কি লিখতে হবে প্রশ্ন মতে আর বা অন্যয় আর ইকুয়াল টু কত হবে x, y such that x সদস্য হবে c এ, y সদস্য হবে d এ, x belongs to c, y belongs to d এবং x plus 1 is less than y। এই হলো আমাদের অন্যটির তালিকা সেট গঠন। এখন তাহলে আমরা লিখব এখন c গুণন d ইকুয়াল টু c এর মান হলো কত 2 5 গুণন d এর মান হলো কত 4 6 7। তাহলে এখানে কত আসবে দেখো 2 4 কে ধরবে তাহলে 2 আর 4 কমা 2 যায় 6 কে ধরবে 2 6 2 যায় 7 কে ধরবে 2 7 সরি। এরপরে আমরা 5 দিয়ে করব তাহলে 5 দিয়ে 4 কে ধরবে 5 4 আবার 5 দিয়ে ধরবে 6 কে 5 6 5 দিয়ে ধরবে 7 কে তাহলে হয়ে যায় 5 7। তো এই হলো আমাদের কার্টেসীয় গুণজ সেট। এখন আমরা এখানে যে শর্তটি আছে এই শর্ত অনুপাতে আর এর মান নির্ণয় করব। তাহলে আমরা কি লিখব অতএব নির্ণয় অন্যয় আর ইকুয়াল টু, তাহলে দেখো আমরা যদি এর সাথে 1 যোগ করে দিই তাহলে এটা হবে 3 y মানে 4 থেকে হবে ছোট 3 4 থেকে ছোট। আবার দেখো এটা 3 6 থেকে ছোট, এটা 3 এটা 7 থেকে ছোট, বাট এটা 6 হবে 4 থেকে বড়, এটা 6 6 সমান হবে, এটা 6 6 কি হলো 5 6 5 7। এটা আবার কি হবে 6 আছে 5 আর 1 6 তাহলে 7 বড়, তাহলে ওটাও আমাদের অ্যানসারের মধ্যে আসবে। তাহলে আমাদের এই কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের এই মানগুলো নিয়ে আসতে হবে। এইটা আসবে এটা আসবে তারপর এইটা আসবে। তাহলে আমরা এটা লিখে দিই 2 4 কেন এখানে 2 এর সাথে 1 যোগ করলে 3 4 থেকে ছোট, তারপরে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 6 হলো আমাদের 2 এর সাথে 1 যোগ করলে হবে 3 হলো 6 থেকে ছোট, তারপরে 2 থেকে 1 যোগ করলে হবে 3 হবে আমাদের 7 থেকে ছোট। এরপর দেখো 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, 6 4 থেকে বড়, সুতরাং এটা হবে না, এটা আমরা নিব না। তাহলে আমরা এটা সমান হয়, এটা নিব না, তাহলে আমরা এটা নিয়ে নিব 5 আর হলো 7। তো দেখো এগুলো অঙ্ক খুব ইজি, তোমরা যদি একটু তোমাদের বুদ্ধিটাকে খাটাও তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। এই যে কার্টেসীয় গুণজ এত সোজা একটা জিনিস যে প্রথমে সংখ্যাটা এই সবগুলো সংখ্যার আগে বসবে শেষ, আবার এটা এই সবগুলোর আগে বসবে শেষ। আরেকটা জিনিস দেখো তোমাদের এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি বা যাতে অঙ্কটা ভুল না হয় সেই জন্য বলতেছি, সেটা হচ্ছে যে এখানে কয়টা উপাদান আছে, এখানে আছে 2টা উপাদান, এখানে কয়টা আছে 3টা, তাহলে 2 আর 3 এর গুণফল কত 6, তাহলে এখানে ক্রমজোড় হবে 6টা। তাহলে দেখো 1 2 3 4 5 6। তো এভাবে আমরা নিয়ে নিব। আর এই কন্ডিশনটা এরপর প্লাগ করব, মানে এরপরে প্রয়োগ করব, অ্যাপ্লাই করব আমরা। এরপর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার পরে যে মানগুলো আসবে সেই মানগুলো নিব, নিয়ে আমরা লিখে দেব অর্থাৎ নির্ণয় অন্যয় আর ইকুয়াল টু 1। এটা খুব সোজা অঙ্ক, এগুলো তোমরা করতে পারবে ইনশাআল্লাহ আশা করি।
অথচ তোমরা এগুলো দেখে অনেক ভয় পাও, ভয়ের কিছুই নাই। আর এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম সময়ই থাকে, সুতরাং এগুলো ভালো করে পড়বে। এবার আমাদের 12 নম্বর অঙ্ক, যেখানে আমাদের বলা আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে x হলো একটি, মনে করো, মেশিন। আমরা এই মেশিনের মধ্যে যে জিনিসটাই ইনপুট দিব তার একটা আউটপুট পাবো। তো ধরো আমরা এই মেশিনের মধ্যে -1টা বসাই দিলাম, তাহলে x এর জায়গাতে আমরা বসাই দিলাম -1। তাহলে এই যে মাইনাস যে জায়গাতে x আছে এই জায়গাতে x গুলো পরিবর্তন হয়ে যাবে -1, এবং এই -1 এর পরিবর্তে এখানে একটা মান বের আসবে, যেটাকে আমরা বলতে পারি y। তাহলে আমরা বলতে পারি f of x equal to কি হবে, y। তাহলে f of x অর্থাৎ ফাংশন অফ x এর জন্য যে মানটা পাওয়া যাবে সেটা হবে আমাদের y এর মান। তো এই যে x এর প্রত্যেকটা মানের জন্য আমাদের y এর আলাদা আলাদা মান তৈরি হয়, এই জন্য ওইটাকে বলা হয় ফাংশন। ফাংশন আর রিলেশন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সকল ফাংশনে রিলেশন হয় কিন্তু সকল রিলেশন ফাংশন হয় না। তো দেখো আমরা এখানে প্রথমে আগে তুলে নিব সমাধান। দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3। তাহলে এখন আমি কি করব, ইনপুট দিব -1, তাহলে আমাদের পরিবর্তন হবে x এর জায়গা পরিবর্তন হয়ে আমাদের এখানে বসবে -1 প্লাস 5 ইনটু x এর জায়গাতে আমরা লিখব -1 মাইনাস হলো 3। এখন আমরা, তোমরা মনে রাখবে কোনো মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আর 1 এর উপর যতই পাওয়ার দেওয়া না কেন সেটা 1ই থাকবে, অর্থাৎ যতগুলো আমরা 1 গুণ করি না কেন সেটা 1ই হবে। তাহলে 1 এর পাওয়ার 4 মানে 1। এরপরে দেখো আমরা যে এই যে সংখ্যা এবং চিহ্ন যদি থাকে তার সামনে যদি ব্র্যাকেট থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে সংখ্যাকে গুণ করার আগে চিহ্নটা আমাদের আগে গুণ করতে হবে। তাহলে প্লাস আর মাইনাস গুণ হয়ে হবে আমাদের মাইনাস, প্লাস 5 আর 1 গুণ হয়ে হবে -5, তারপর আসবে -3। তো এখানে দেখো তাহলে আমাদের কত হচ্ছে, -1 -3 আর -5 মিলে হলো কত, -8। তাহলে -8 এর মধ্যে 1 বাদ দিলে থাকবে কত, -7। এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কগুলো আসলে খুব সোজা অঙ্ক। এখানে আমাদের একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে x এর মানটা যখন আমি এই যে ফাংশন অফ x এর পরিবর্তে আমি কি বসাই দিলাম, ফাংশন অফ -1। তো যেই জায়গাতে আমাদের x ছিল, যেই কয় জায়গাতে x ছিল, অর্থাৎ x দিয়ে যখন আমরা যে রাশিটা লিখব, x এর মাধ্যমে যে রাশিটা লেখা থাকবে সেই রাশিতেই x এর পরিবর্তনের সাথে সাথে সেই রাশিতেও আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, তাহলে আমরা ফাংশনের মান পেয়ে যাব। তো এইভাবে তোমরা ফাংশনের যদি মান নির্ণয় করতে বলে তাহলে এইভাবে তোমরা মান নির্ণয় করবে। এখন দেখো যে যদি আমাদের 2 বসানো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে f of 2 ইকুয়াল টু, তাহলে কত হবে, 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হলো 2 প্লাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে কত, 3। তাহলে দেখো 2 পাওয়ার 4 মানে কত, 4টা 2 গুণ করতে হবে। কয়টা 2 গুণ করতে হবে, 4টা। 4 এর উপর 2 এর উপর পাওয়ার 4, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল, তাহলে কত হবে, 16। গুণ করে দেখো তোমরা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে আমরা 2 পাওয়ার 4 মানে 16 প্লাস 5 2 10, 5 দুগুণ 10 মাইনাস 3। তাহলে 20 আর 16 আর 10 26, 26 মাইনাস 3 সমান হচ্ছে কত, 23। এটা হলো আমাদের অ্যান্সার। এখন দেখো তোমাদের বলা আছে এখানে আরেকটা দেওয়া আছে কত, আরেকটা দেওয়া আছে
এফ এফ অফ মাইনাস সরি এফ অফ হাফ। তাহলে আমরা যদি এই মানের জায়গাতে এটা বসাই, যে আবার এটা এখন দিয়ে লিখতে পারো, এখন এটা লিখবো আবার দিয়ে, আবার এফ অফ হাফ লিখলাম। তাহলে আমাদের এটা মিশিয়ে দিই, তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, হাফ, তারপর হবে 4, তারপর লিখবো 5, এরপরে লিখবো আমরা হাফ, তারপর লিখবো -3। তো এখন 1 এর পাওয়ার 4 মানে 1, আর 2 এর পাওয়ার 4 মানে 16, প্লাস 5 যে 1 এর সাথে গুণ হবে 5, কারণ এটা হলো লব, এটা হলো লব, লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, এর হর আছে 1, 1 দিয়ে 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 কে 2 মাইনাস হলো কত, 3। আমরা অঙ্ক আসলে সহজ বিষয়, কিন্তু আমরা ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখবো যে কিভাবে কোন কাজটা করতে হয়। যেমন এখানে আমাদের ভগ্নাংশের গুণ আছে, তাহলে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যে লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে, এবং লব আর হর যখন দেখবে একটা সিঙ্গেল সংখ্যা আছে তখন সেটা মনে করবো যে লব, সবসময়ের জন্য ওটা লব, আর হর হিসেবে তার নিচে 1 থাকবে। এখন আমাদের এখানে ভগ্নাংশের কি হলো, যোগ করতে হবে। তাহলে আগে প্রথম হরগুলো লসাগু, তাহলে 16 আর 2 এর লসাগু, তাহলে 16 2 এর গণিতক, কিন্তু তাহলে আমাদের গণিতক হিসেবে 16টা বড়, তাহলে আমি 16 কে লিখবো, তাহলে 16 কে 16, তাহলে এখানে আসবে 1 প্লাস 8 2 16, তাহলে 50 40 মাইনাস 3 16 48, এখানে 1 আছে, 1 দিয়ে 16 ভাগ করলে 16, 16 দিয়ে 3 এর সাথে গুণ করলে হবে 48। তাহলে এখন আমরা এখানে পাচ্ছি কত, 40 আর একে 41 বিয়োগ হলো 48 ভাগ হচ্ছে কত 16, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো, -7/16। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে স্নেহের শিক্ষার্থীবৃন্দ, দেখো এই ফাংশনের মান বের করা কত সহজ বিষয়। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো আমাদের 13 নম্বর যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যদি f of y equal to y³ plus ky² minus 4y minus 8। তো এখানে লক্ষ্য করো যে এই যে 8 এটা একটা সংখ্যা, y এটা একটা চলক, কিন্তু k সেখানে আরেকটি আমাদের অজ্ঞাত সংখ্যা বা অক্ষর আছে, যেটার মান বলছে k কোন মানের জন্য এবং -2 সমান 0 হবে। তাহলে আমাদের এই k এর মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা গত যে 12 নম্বর অঙ্কটা করলাম, ঠিক ওই একইভাবে আমরা -f এর জায়গাতে f of x এর জায়গাতে y এর জায়গায় বসাবো f of -2 দিয়ে আগে আমরা এই রাশিটির মান নির্ণয় করব। তাহলে আগে প্রথমে আমরা লিখব সমাধান দেওয়া আছে, কি লিখবে, f of y equal to y³ plus ky² minus 4y minus 8। তাহলে এখন তোমাদেরকে এখানে বসাতে হবে কি, f of -2, তাহলে y এর দ্বারাতে বসবে আমাদের -2, এরপর q প্লাস k, দেখো এখানে একটা y, তাহলে আমরা এই y এর দ্বারাতেও -2 বসাই দিব, এরপর স্কয়ার -4, এই যে এখানে একটা y, এই y এর জায়গাতে বসবে আমাদের -2, মাইনাস হলো কত 8। এখন আমরা এই মানটা বের করে নিই, তাহলে মাইনাস কত হবে, 2 পাওয়ার কিউব, তার মানে 8, প্লাস হবে, যেহেতু এর পর বর্গ আছে, বর্গ থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 এর বর্গ 4, 4 আর k গুণ করলে হবে 4k, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 2 গুণ করলে হবে 8, মাইনাস হলো 8। তো আমরা এইটি যদি বাদ দিই তাহলে এখানে পাবো -8 প্লাস 4k। এখন দেখো আমরা এই ফাংশনে y এর জায়গাতে -2 বসানোর ফলে আমরা এই মানটা পেয়েছি। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে f of -2 equal to 0, তাহলে আমরা f of -2 সমান যদি এটা পাই, আর এখানে যদি f of -2 সমান 0 লেখা থাকে, তাহলে আমরা বলতে পারি যদি মানে দুইটা রাশি বা দুইটা সমীকরণের বাম পাশে দুটো সমান হয়, তাহলে ডান পাশে দুটো অবশ্যই সমান হবে। তাহলে এখানে যেহেতু
এফ অফ মাইনাস টু, এখানেও এফ অফ মাইনাস টু, তাহলে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস টু সমান, তাহলে এফ অফ মাইনাস টু সমান আমরা এখানে পাইছি কত, মাইনাস এইট প্লাস ফোর কে, আর এখানে এফ অফ মাইনাস টু সমান দেওয়া আছে কত, জিরো। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এফ অফ মাইনাস টু সমান জিরো, সুতরাং আমরা কি লিখব, সুতরাং মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এটা যেহেতু এইটের সমান জিরো এবং এফ অফ মাইনাস টু সমান এইটা, হ্যাঁ, মাইনাস এইট প্লাস ফোর কে, সুতরাং আমরা লিখতে পারি মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল টু জিরো, বা ফোর কে ইকুয়াল টু এইট, বা কে ইকুয়াল টু এইট। এর পাশে গুণ থাকলে এর পাশে নিয়ে যা কি করতে হবে তোমাদের, ভাগ। তাহলে এই টু দিয়ে এইটকে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে টু। অতএব আমরা লিখতে পারি কে ইকুয়াল টু টু। তাহলে আমরা লিখতে পারি অতএব কে এর মান টু হলে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। এটাই হবে আমাদের অ্যান্সার টু। তাহলে আমি তোমাদের এই অঙ্কটি যেভাবে বোঝালাম, আশা করি যে তোমরা সেভাবে অঙ্কটি করার জন্য চেষ্টা করবে এবং এই জ্ঞানগুলোকে কাজে লাগে এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। কারণ তোমরা জানো যে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হয়, আর সৃজনশীল পদ্ধতিতে তোমাদের কোনো অঙ্ক বইয়ের অঙ্কের সাথে মিলে যাবে না। সুতরাং তোমাদেরকে কি করতে হবে, তোমাদের অঙ্কগুলোর নিয়মগুলো মনে রাখতে হবে এবং সেই নিয়ম মনে রেখে সেই অনুপাতে তোমাদেরকে অন্য নতুন নতুন অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। এবার 14 নম্বর গাণিতিক সমস্যাটি দেখো, যেখানে বলা আছে যদি f of x সমান x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে। তো এখানে লক্ষ্য করো, এটাও f of x, এটাও f of x। তাহলে এখানে f of x সমান কত দেওয়া আছে, এই মান দেওয়া আছে x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, আর এখানে f of x সমান কত দেওয়া আছে, 0। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আমরা এই অংশ সমান আমরা লিখতে পারবো 0। তো যাই হোক, এটা আমি আগে আমরা এটা বুঝে নিব, অঙ্ক দেখে আগে বুঝে নিব যে আমার অঙ্কটা কিভাবে করতে হবে। এখন বোঝার পরে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য কাজ শুরু করে দেব। তাহলে আমরা এখন লিখি সমাধান। দেওয়া আছে f of x সমান x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এবং f of x আমরা এইভাবে না লিখি দেওয়া আছে f of x সমান এত, আর এরপরে লিখবে তোমরা যেহেতু f of x সমান 0, সুতরাং বা অতএব আমরা কি লিখব x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0। তাহলে এখন আমাদের যখনই এইরকম রাশি দেওয়া থাকবে তখন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে নিলে এটা গুণ আকারে আসবে এবং গুণ আকারে আসলে তখন আমাদের x এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে এটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তো অনেকগুলোই নিয়ম আছে, তার মধ্যে একটা হলো সূত্রের প্রয়োগ। তা আমি এখানে সূত্রের প্রয়োগের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো, আমরা এটাকে যদি সূত্র হিসেবে ধরি তাহলে আমি এখানে এটাকে a³ ধরতে পারি, a³ মাইনাস সূত্রে 3, a মানে a তারপর স্কয়ার, তাহলে b মানে এখানে আমাদের আর প্রয়োজন কত, 2 এর মানে 3 × 2 = 6, তার মানে 2 গুণিতক আকারে দিলাম, তাহলে 3 × 6x স্কয়ার প্লাস সূত্রে 3, a মানে x, b মানে 2 এর উপর স্কয়ার। তাহলে দেখো 2 × 4, 3 × 4 12, এখানে আছে আমাদের 11। তো আমরা ওটা পরে হিসাব করব। আমরা আগে এখানে দেখলাম এটাকে a³ ধরলাম, এটা সূত্রে 3, এটা a স্কয়ার, b প্লাস 3ab স্কয়ার, এবার আসবে আমাদের -b³। তো -b³ মানে 2 এর উপরে কিউব,
তো লক্ষ্য করো এখানে 2 এর পরে কিউব মানে 8, কিন্তু আমাদের এখানে আছে -6। তাহলে এখানে আমাদের মনে করো 12 হয়ে গেছে, তাহলে 12 যদি হয়ে যায় তাহলে আমরা কত বাদ দিব? একটা বাদ দিব। আর এখানে যেহেতু 8 হয়ে গেছে সেই জন্য আমরা 2 বাদ দিয়ে দিব, প্লাস 2 বাদ দিব, প্লাস যেহেতু -8 আছে আর আমাদের এখানে -6 আছে, তাহলে এটা বিয়োগ যদি করি তাহলে আমাদের -6 এর মধ্যে থেকে 8 বাদ দিব, তাহলে এটাকে আমরা প্লাস করে দিলে এখানে আসবে +2। তো তাহলে আমরা এখানে লিখব +2 ইকুয়াল টু কত দিব আমরা? 0। তাহলে তোমরা লক্ষ্য করো যে এইটা আমি সূত্র লিখলাম, কোন সূত্র? a - b হোল কিউবের সূত্র। তো a - b হোল কিউবের সূত্র যদি হয় তাহলে a মানে আমরা x ধরেছি, আর a মানে আমরা x ধরেছি, আর b মানে ধরেছি আমরা 2। তাহলে আমরা লিখব x - 2 এরপরে কিউব মাইনাস, এখানে আমরা কি করব? 1 কমন নিব। তাহলে 1 যদি কমন নিই তাহলে কি হবে? x - 2 ইকুয়াল টু কত হবে? 0। এখন যদি এই রাশি আর এই রাশির মধ্যে খেয়াল করো তাহলে দেখো এখানে x - 2 আছে, এখানে x - 2 আছে, বাট এখানে পাওয়ার হিসেবে আছে 1 আর এখানে পাওয়ার হিসেবে আছে 3। তো আমি এখানে x - 2 কমন নিলাম। যদি কমন নিই তাহলে এখানে যদি -1 বাদ দিই তাহলে এখানে থাকবে x - 2 -1 মানে এই যে 3 মধ্যে 1 বাদ, তার মানে কত আসবে? 2। অর্থাৎ আমরা যখন ভাগ করি ভাগের সময় কি করতে হয়? ভাগের সময় বেস যদি একই হয় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে বেস যেহেতু আমাদের x - 2 এটাও x - 2, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতেছি, তাহলে এখানে পাওয়ার আছে আমাদের 1 এই 3 মধ্যে বাদ যাবে, তাহলে এখানে থাকবে 2। তারপর আমাদের এটা যদি মিলে যায় তাহলে আমাদের এখানে কত আছে? -1, তাহলে আমাদের এখানে থাকবে শুধু -1। অর্থাৎ কোন সংখ্যার সাথে যদি কোন সংখ্যা গণিতক আকারে গুণনীয়ক আকারে থাকে তাহলে তার একটা যদি কেটে যায় অপরটা থেকে যাবে। যেমন ধরো যে 2 × 3 আমরা ভাগ দিব 3 দিয়ে, তাহলে এই 2 এর সাথে 3টা গুণনীয়ক আকারে আছে, তাহলে 3 আর 3 যদি কেটে দিই তাহলে আমাদের ফলাফল থাকবে কত? 2। ঠিক একই ভাবে আমাদের 1 এর সাথে এইটা কি আকার আছে? গুণ আকার আছে, তাহলে আমি এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, কেটে দিই, তাহলে 1 থাকবে ইকুয়াল টু কত হবে? 0। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু এটা এর উপর আমরা মনে মনে স্কয়ার ধরে নিতে পারি, তাহলে আমাদের এটা কিন্তু a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে আমাদের এখানে তাহলে x - 2, এখানে তাহলে কত হবে? x - 2 মাইনাস a - b a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কত হবে? 0। এখানে a বলতে a অংশটুকুকে বোঝানো হচ্ছে আর b বলতে a অংশটুকুকে বোঝানো হচ্ছে, তাহলে এর উপরে স্কয়ার মাইনাস b এর উপরে স্কয়ার। তাহলে a অংশ a প্লাস a অংশ হলো b। দেখো এটা হলো a প্লাস এটা হলো b, এটা হলো a, এটা হলো b। তাহলে আমরা এখন এখানে যদি এইভাবে লিখি বা x - 2, তাহলে এখানে আমি কি পাবো? x - 1, কারণ 2 এর মধ্যে থেকে 1 বাদ যাবে, তাহলে -1 থাকবে। আর এখানে -2 -1 যোগ হলে একই কাজ যেহেতু, তাহলে -3 হবে ইকুয়াল টু কত হবে? তাহলে 0। তাহলে দেখো আমি এখানে যে যোগ বা বিয়োগ আকারে যেটা ছিল সেটা কিন্তু আমি এখন গুণ আকারে নিয়ে আসছি। এখন কতগুলো রাশি গুণফল ইকুয়াল টু যদি 0 হয়, এটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে কতগুলো রাশি গুণফল ইকুয়াল টু 0 হলে প্রত্যেকটা রাশির সমান কি লেখা যাবে? 0। তাহলে দেখো আমরা এবার কি লিখতে পারি? এখান থেকে আমরা প্রথমে আলাদা আলাদা করে নিব, এই অংশটুকু লিখব, তারপর এটা লিখব, তারপর এটা লিখব। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি বা x - 2 ইকুয়াল টু 0 বা x - 1 ইকুয়াল টু 0 বা x - 3 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এখানে যদি x এর পাশে থাকে তাহলে 2 এর পাশে পার হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে? এখানে 2। যদি এই পাশে x থাকে 1 ওর পাশে পার হয়ে যায় তাহলে কত হবে? 1। যদি x থাকে তাহলে 3 পার হয়ে যায় তাহলে কত হবে? 3। তাহলে আমাদের মান কতগুলো আসলো? 3টা, 1 2 এবং 3। এই 3টা মানের জন্য এটা 0 হবে। দেখো যদি 1 বসাও তাহলে 1 এর উপর কিউব, তার মানে 1। যদি
এখানে 1 বসাও তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, 6 এর সাথে গুণ হলো তাহলে -6। যদি এটি 1 বসাও তাহলে কত হচ্ছে 11, আর এটা হচ্ছে কত -6। তাও খেয়াল করে দেখো এই -6 মানে কত হচ্ছে -12, আর এই যে +1 আর +11 এই হলো -12। তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আসবে 0। তাহলে আমাদের 1 এর জন্য 0, আমরা 2 বসাবো তাহলে দেখো 8, আর এখানে কত হচ্ছে 2, তার মানে 2 × 4 4 6 24। এখানে 2 বসালে 11 × 22 তাহলে 8 আর 22 30, আর 24 আর 6 30, তাহলে সেটাও ঠিক আছে। এবার 3 দিয়ে দেখো 27, তারপর 3 × 9 7 × 54, আর এখানে হচ্ছে 3 × 33, তাহলে 54 আর 6 30, আর 27 আর 33 গুণ করলে হবে 30, 54 আর 6 হলো 60, আর 27 আর 33 যোগ করলে হবে 60। সুতরাং আমাদের এই তিনটা মানই গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখতে পারবো যে x = অতএব x = 1 2 অথবা 3 হলে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত ফাংশনটির মান 0 হবে। এটাই আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে অঙ্ক কোনো ব্যাপার না। অঙ্ক করতে গেলে তার গতানুগতিক যে ধারাটা আছে এই ধারাটা আমাদেরকে শিখতে হবে। তো আমি তোমাদেরকে সেই ধারাগুলো শেখানোর জন্য চেষ্টা করব। আমি আশা করি তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং তোমাদের যা জানার আগ্রহ থাকে সেটি কমেন্ট করে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাওয়ার বেলায় তোমাদেরকে আবার বলি, তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।